সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেসিবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নবম ও দশম শ্রেণীর গণিতের তৃতীয় পর্বের আলোচনাটি শুরু করছি। আজকের এই তৃতীয় পর্বে থাকছে নবম ও দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের ১ অনুশীলনীর ২০ নং প্রশ্ন থেকে ২৩ নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা। তো আলোচনাটি শুরু করা যাক। প্রথমেই ২০ নং প্রশ্নে বলা আছে, নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লেখো। কতে ক, খ, গ, ঘ বেশ কয়েকটি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, বিভিন্ন রকমের ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং প্রশ্নে দেওয়া আছে 0.4। আমরা প্রথমে এই ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। আমি পূর্বের পর্বগুলোতে বলেছি, যে সকল সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে, যে সকল দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলদ, আর যে সকল দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ। তো আমরা কোন প্রশ্নটিকে প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে 0.4। 0.4 কে আমরা এইভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি, অর্থাৎ দশমিক এবং দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক সরিয়ে লবের জায়গায় আমরা 4 লিখব। আর যেহেতু দশমিক বিন্দুর পর একটি অঙ্কের পৌনঃপুনিক আছে, হরের ক্ষেত্রে আমরা, অর্থাৎ হরের জায়গায় একটি পৌনঃপুনিক অঙ্ক থাকার কারণে একটি 9 ব্যবহার করব। যেহেতু আমরা এই ভগ্নাংশটিকে 4/9 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম, অতএব আমরা বলতে পারি সংখ্যাটি মূলদ। খ নঙে দেওয়া আছে √9। √9 কে আমরা বর্গমূল করে, অর্থাৎ √9 কে আমরা বর্গমূল করে বের করে আনলে পাবো 3। যেহেতু 3 একটি পূর্ণ সংখ্যা, এটিকে আমরা বিভিন্নভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন 3 কে আমরা 12/4 অর্থাৎ 12/4 অথবা 15/5 ইত্যাদি ইত্যাদি আকারে আমরা প্রকাশ করতে পারি। এরকম অসংখ্য ভাবে এই 3 কে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। অতএব আমরা বলতে পারি √9 হচ্ছে একটি মূলদ সংখ্যা, যেহেতু এটিকে সামান্য ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা গেল, তাই আমরা বলতে পারি √9 একটি মূলদ সংখ্যা। এবার চলে আসি গ নঙে। গ নঙে দেওয়া আছে √11। √11 কে আমরা প্রথমেই ক্যালকুলেটরের সাহায্যে বর্গমূল করে নেব। বর্গমূল করে আমরা পাই 3.31662 অর্থাৎ √11 কে বর্গমূল করলে দেখা যায় দশমিক, যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটির দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক, অর্থাৎ অসংখ্য সংখ্যক অঙ্ক আসতে থাকে, অর্থাৎ সংখ্যাটির সুনির্দিষ্ট কোনো মান নেই, যেহেতু মানটি চলমান। এই ধরনের সংখ্যাকে সাধারণত সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু √11 কে বা √11 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, সেহেতু √11 বা √11 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এবার চলে আসি ঘ নঙে। ঘ নঙে দেওয়া আছে √6/3। √6 এর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে এরকম পাবো। যেহেতু সংখ্যাটি চলমান, এর কোনো সুনির্দিষ্ট মান পাওয়া যায়নি। আর হরের জায়গায় আছে যেহেতু 3 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু যেহেতু লবের কোনো সুনির্দিষ্ট মান পাওয়া যায়নি, √6/3 একটি অমূলদ সংখ্যা। এবার চলে আসি উম নম্বরে। উম নম্বরে বলা আছে √8/√7। √8 কে ক্যালকুলেটরের সাহায্যে মান বের করলে দাঁড়ায় 2.828 আর √7 কে বর্গমূল করলে দাঁড়ায় 2.645 যেহেতু দুটো লব ও হর দুটো সংখ্যাই
সুনির্দিষ্ট নয়, সেহেতু সংখ্যা দুটি এই ভগ্নাংশটিকে আমরা দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। অতএব আমরা বলতে পারি √8/√7 একটি অমূলদ সংখ্যা। এবার চলে আসি 6 নং প্রশ্নে। 6 নং এ দেওয়া আছে √27/√48। প্রথমে আমরা এই লবের রুট এবং হরের রুটকে আমরা একটি রুটের মাধ্যমে প্রকাশ করব এবং একটি রুটের ভিতরে 27 এবং 48 কে লিখব। রুট ওভারের ভিতরে 27 এবং 48 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ লব ও হরকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে রুটের ভিতরে আমরা এরকম সংখ্যা পাবো, অর্থাৎ 27 কে 3 দ্বারা ভাগ করলে পাবো 9, 48 কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাবো 16। তাহলে আমরা রুট ওভারের ভিতরে পেলাম 9/16। এই 9/16 কে বর্গমূল করলে দাঁড়াবে 3/4। 3/4 যেহেতু একটি সামান্য ভগ্নাংশ, অতএব আমরা বলতে পারি √27/√48 হচ্ছে একটি মূলদ সংখ্যা। যেহেতু p/q আকারে প্রকাশ করা গেল সংখ্যাটিকে, অতএব আমরা বলতে পারি সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। এবার চলে আসি 6 নং প্রশ্নে। 6 নং প্রশ্নে দেখা যায় লবের ক্ষেত্রেও ভগ্নাংশ, হরের ক্ষেত্রেও ভগ্নাংশ, অর্থাৎ লবের ক্ষেত্রে আছে 3/2, হরের ক্ষেত্রে আছে 7/3, অর্থাৎ লবের জায়গায় 3/2, হরের জায়গায় 7/3। এই ডবল ভগ্নাংশটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ লবের ভগ্নাংশটিকে আমরা হুবহু 2/3 লিখব, তারপরে গুণ চিহ্ন দিয়ে হরের ভগ্নাংশটিকে আমরা উল্টিয়ে দিব, অর্থাৎ হরের ভগ্নাংশটির হর যাবে উপরে, লব আসবে নিচে, অর্থাৎ এই ভগ্নাংশটির আকার দাঁড়ালো এরকম। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 14/9। যেহেতু এই ডবল ভগ্নাংশটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম, অতএব আমরা বলতে পারি এই ভগ্নাংশটি হচ্ছে মূলদ সংখ্যা। এবার চলে আসি বর্গীয় জোড় নম্বরে। বর্গীয় জোড় নম্বরে দেওয়া আছে 5.6 পৌনঃপুনিক 3.9 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে 6 থেকে 9 দশমিক বিন্দুর শুরুতে এবং শেষে যেহেতু পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে বুঝে নিতে হবে এখানে 3টি অঙ্কের উপরই পৌনঃপুনিক দেওয়া আছে। তো আমরা সংখ্যাটিকে প্রথমেই সামান্য ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি। আমরা এই ক্ষেত্রে লবের জায়গায় দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়িয়ে পুরো সংখ্যাটিকে লিখে নেব, অর্থাৎ 5639 আমি লিখেছি। তারপরে বিয়োগ দিয়ে, অর্থাৎ দশমিক বিন্দুর পূর্বে যেহেতু 5 আছে, এই 5 এবং এটির মাথায় কোনো পৌনঃপুনিক নাই, এই সংখ্যাটি আমরা বিয়োগ করে দিয়েছি লবের জায়গায়। আর যেহেতু দশমিক বিন্দুর পরে 3টি অঙ্কে পৌনঃপুনিক দেওয়া আছে, সেহেতু আমরা হরের জায়গায় 3টি 9 বসিয়ে দিয়েছি। এরপর যথারীতি এখান থেকে 5 বিয়োগ করে দাঁড়ায় 5634, অর্থাৎ সংখ্যাটি 5634 এবং হরে 999। যেহেতু আমরা এই ভগ্নাংশটিকে p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারলাম, অতএব আমরা বলতে পারি সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। এবার চলে আসি 21 নং প্রশ্নে। 21 নং প্রশ্নে দেওয়া আছে n = 2x - 1, যেখানে x epsilon n। দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি বর্গ করা হয়, বর্গ করলে যে সংখ্যাটি পাবো, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো আমরা সমাধান করে দেখি। দেওয়া আছে n = 2x - 1, এই সংখ্যাটির উভয় পক্ষে আমরা বর্গ করেছি, বর্গ করলে দাঁড়ায় বাম পক্ষে n স্কয়ার এবং ডান পক্ষে 2x - 1 হোল স্কয়ার। 2x - 1 হোল স্কয়ারকে a - b হোল স্কয়ার সূত্রের সাথে তুলনা করলে আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ 2x হোল স্কয়ার বিয়োগ 2 × 2x × 1 + 1 স্কয়ার। এটিকে হিসাব করলে আমরা পাবো 4x² - 4x + 1।
4x স্কয়ার মাইনাস 4x থেকে 4x কমন নিলে পাবো x মাইনাস 1 আর এই প্লাস 1। তো এখানে x ও x মাইনাস 1 হচ্ছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x এর পরিবর্তে তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা বসালে দেখবে এই দুটো সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ পরপর দুটি সংখ্যা পাওয়া যাবে। যদি x এর মান 2 বসাও তাহলে এখানে x এর পরিবর্তে 2 বসালে 2 আর x বিয়োগ 1, এই ক্ষেত্রে পাবে 1। তাহলে আমরা একটি সংখ্যা 1 আর একটি পেলাম 2, এই দুটি হচ্ছে ক্রমিক সংখ্যা। একইভাবে যদি x এর পরিবর্তে আমরা 3 ব্যবহার করি বা 3 বসাই তাহলে এই সংখ্যাটি পাবো 3 আর এখানে পাবো আমরা 2। তো ক্রমিক সংখ্যা দুটি পেলাম, একটি 2 আর অপরটি 3। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেক জোড়া ক্রমিক সংখ্যায় একটি করে জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে আর অপরটি বিজোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। তো এই দুটো ক্রমিক সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলেও আমরা একটি জোড় সংখ্যা পাবো। পরপর দুটি ক্রমিক সংখ্যাকে অর্থাৎ যে কোনো দুটি ক্রমিক সংখ্যাকে গুণ করলে আমরা জোড় সংখ্যা পাই, আর এই জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা বিভাজ্য। তো এখানে আমি লিখেছি এদের গুণফল অর্থাৎ x into x minus 1, 2 দ্বারা বিভাজ্য। যেহেতু x ও x মাইনাস দুটি ক্রমিক সংখ্যা আর এদের গুণফল সবসময় জোড় সংখ্যা হয়, সেই জোড় সংখ্যা আবার 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাই আমি এখানে লিখেছি এদের গুণফল অর্থাৎ x into x minus 1 2 দ্বারা বিভাজ্য। অতএব 4x into x minus 1, 2 গুণন 4 বা 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটিকে আমি 4 দ্বারা গুণ করেছি আর ভাজক 2 কেও আমরা 4 দ্বারা গুণ করেছি। এইটিকে 4 দ্বারা গুণ করলে দাঁড়ায় 4x into x minus 1 আর 2 কে 4 দ্বারা গুণ করলে দাঁড়ায় 8। যেহেতু x into x minus 1 2 দ্বারা বিভাজ্য, তাহলে যেহেতু এটাকে আবার 4 দ্বারা গুণ করেছি, এটাকেও 4 দ্বারা গুণ করেছি, তাহলে এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি 4x into x minus 1 plus 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ এখানে যেহেতু এই সংখ্যাটির সাথে যেহেতু বাড়তি 1 যোগ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হলে এই বাড়তি 1 বা 1 প্রত্যেক ক্ষেত্রে অতিরিক্ত থেকে যাবে, অর্থাৎ ভাগশেষ হিসেবে থেকে যাবে। সুতরাং আমরা বলতে পারি 4x into x minus 1 plus 1 কে 8 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এবার চলে আসি 22 নং প্রশ্নে। 22 নং প্রশ্নে দেওয়া আছে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। কতে বলা আছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। খতে বলা আছে √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। গতে বলা আছে প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। তো প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি। ক নং এ বলা আছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তাহলে √5 ও √4 এর এই দুটি সংখ্যার মধ্যে কোনটি মূলদ ও কোনটি অমূলদ সেটি আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা বলে নেই মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায়, তারাই হচ্ছে মূলদ। আর যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় না, তারাই হচ্ছে অমূলদ। তো √5 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এরকম একটি সংখ্যা পেয়েছি, যে সংখ্যাটির দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক আসবে, আমি সেগুলোকে না লিখে ডট ডট দিয়ে প্রকাশ করেছি। যেহেতু সংখ্যাটির দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক আসবে, সেহেতু সংখ্যাটিকে বলতে পারি সংখ্যাটির মান চলমান। আর এই চলমান সংখ্যাকে কখনো সামান্য ভগ্নাংশে বা p/q আকারে প্রকাশ করা যায় না, অতএব আমরা বলতে পারি √5 একটি অমূলদ সংখ্যা।
অপরদিকে 4 কে আমরা বিভিন্নভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন 8/2 ইকুয়াল টু 12/3, আরো বিভিন্নভাবে 4 কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, অর্থাৎ সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। অতএব বলতে পারি 4 হচ্ছে একটি মূলদ সংখ্যা। এবার খতে চলে আসি। খতে বলা আছে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি √5 ও 4 এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। তো আমরা প্রথমেই √5 কে ক্যালকুলেটরের সাহায্যে এর মান বের করে নেব। √5 কে আমরা ক্যালকুলেটরের সাহায্যে 2.236 ... এরকম একটি সংখ্যা পেলাম। কারণ এই √5 কে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে মান বের করে না নিই, তাহলে সংখ্যাটির প্রকৃত রূপ আমরা বুঝতে পারবো না। প্রকৃত রূপ না বুঝতে পারলে আমরা এর চেয়ে বড়, অর্থাৎ যেহেতু বলা হয়েছে √5 ও 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, √5 এর প্রকৃত মান না জানতে পারলে আমরা এর চেয়ে বড় অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারবো না। এর জন্য √5 কে প্রথমে ক্যালকুলেটরের সাহায্যে মান বের করে নিয়ে নেবে। মনে করি a সমান সমান 2.23808,008 ... এবং b সমান সমান 2.23909,009 ... অর্থাৎ আমরা এমন দুটো সংখ্যা ধরব যেন সংখ্যাটি √5 বা এই সংখ্যাটির চেয়ে বড় হয়। তার জন্য প্রথমেই তোমাকে কি করতে হবে, তুমি যে √5 এর মান যে সংখ্যাটি লেখা হয়েছে, অর্থাৎ দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক লেখা হয়েছে, সর্বশেষ অঙ্কটি ভালো করে খেয়াল করবে। সেই জায়গাটা যদি তুমি একটি বড় সংখ্যা দিয়ে তোমার ইচ্ছে মতো পরে অঙ্কগুলো বসিয়ে দাও, তাহলে কিন্তু √5 এর চেয়ে যে সংখ্যাটি তুমি ধরবে সেটা বড় হবে। আমি ঠিক তাই করেছি। এ হিসেবে সংখ্যাটিকে আমি এরকম করে ধরেছি, অর্থাৎ 2.236 না লিখে আমি 2.236 এর ক্ষেত্রে 8 দিয়েছি, তারপরে একটি শূন্য দিয়ে আবার 8 দিয়েছি, তারপর দুটি শূন্য দিয়ে 8 দিয়েছি, তারপর ডট ডট দিয়েছি। এবং বি সংখ্যা হিসেবে ধরেছি 2.23। এই এ এর ক্ষেত্রে যেমন 2.238 আছে, 8 এর স্থলে আমি 9 বসিয়ে দিয়েছি, তারপরে একটি শূন্য দিয়ে 9 দিয়েছি, তারপর দুটি শূন্য দিয়ে 9 দিয়ে দিয়েছি, তারপর ডট ডট দিয়েছি। তো এই সংখ্যা দুটিকে আমরা স্পষ্টভাবে বলতে পারি, অর্থাৎ স্পষ্টত a ও b উভয় বাস্তব সংখ্যা এবং উভয় √5 অপেক্ষা বড় এবং √4 অপেক্ষা ছোট। অর্থাৎ এই লাইনটিকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ √5 ইজ লেস দেন, এই সংখ্যাটি ইজ লেস দেন 4 এবং √5 ইজ লেস দেন দ্বিতীয় সংখ্যাটি ইজ লেস দেন 4। আবার a ও b কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেহেতু দুটো সংখ্যায় আমরা যে দুটো সংখ্যা ধরেছি, দুটো সংখ্যায় চলমান, অর্থাৎ দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক আসবে। এক্ষেত্রে আমি ডট ডট দিয়ে সেই অসীম সংখ্যক অঙ্কগুলোকে বুঝিয়েছি দুটোর ক্ষেত্রেই। যেহেতু দশমিক বিন্দুর পর অসীম সংখ্যক অঙ্ক আসবে, অর্থাৎ সংখ্যাটি মান সুনির্দিষ্ট নয়, যেহেতু মানটি চলমান, সেহেতু এই সংখ্যা দুটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না। যেহেতু এই সংখ্যা দুটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, অতএব আমরা বলতে পারি সংখ্যা দুটি অমূলদ, অর্থাৎ a ও b দুটি নির্ণয় অমূলদ সংখ্যা। এবার চলে আসি গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে বলা আছে √5 একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করা যে √5 একটি অমূলদ সংখ্যা। তো প্রমাণ, মনে করি √5 একটি মূলদ সংখ্যা। প্রথমে আমরা √5 কে একটি মূলদ সংখ্যা হিসেবে ধরে নিলাম। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q ইজ গ্রেটার দেন 1 থাকবে যে √5 সমান সমান p/q। আমি
কিছুক্ষণ আগেও বলেছি যে মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারের যে সংখ্যা তারাই হচ্ছে মূলদ, আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারাই হচ্ছে অমূলদ। প্রথমে আমরা √5 কে একটি মূলদ সংখ্যা হিসেবে ধরে নিয়েছি। এই সংখ্যাটিকে আমরা যুক্তি দিয়ে এমন ভাবে উপস্থাপন করব যেন সেই সংখ্যাটি অমূলদ হয়। এই ক্ষেত্রে আমরা প্রথমে মূলদ হিসেবে ধরে নিয়ে তারপর এই ব্যাখ্যাগুলো দিয়েছি। এখানে বলা আছে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q is greater than 1 থাকবে যে √5 সমান সমান p বাই q। এখানে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল পরস্পর দুটি সংখ্যা মধ্যে সাধারণ 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই। অর্থাৎ এমন দুটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটির মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তারাই হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন 3, 4 পরস্পর সহমৌলিক হতে পারে। 3 ও 4 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। যেমন 5 ও 9 ও হতে পারে। অর্থাৎ p ও q এর পরিবর্তে এমন দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা বিবেচনা করতে হবে, তা যেন অবশ্যই 1 থেকে বড় হয়। অর্থাৎ যে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করা হবে সে সংখ্যা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। তো আমরা এই সমীকরণটির উভয় পক্ষকে বর্গ করে যা পাই তা হচ্ছে 5 সমান সমান p স্কয়ার বাই q স্কয়ার। আমি সাইড নোটে উল্লেখ করেছি বর্গ করে। এই সমীকরণটিকে আবার উভয় পক্ষকে q দ্বারা গুণ করে আমরা পাই 5q সমান সমান p স্কয়ার বাই q। এখানেও আমি সাইড নোটে উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ এই সমীকরণটির উভয় পক্ষকে আমরা q দ্বারা গুণ করেছি, গুণ করে এই সমীকরণটি পেয়েছি। তো এখানে আমরা স্পষ্ট করে বলতে পারি 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়। এখন প্রশ্ন জাগতে পারে 5q পূর্ণ সংখ্যা আর p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়, কিভাবে বুঝবো? আমরা যদি এই যে এখানে বলা আছে দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে p ও q এর পরিবর্তে আমরা এরকম পরস্পর সহমৌলিক সংখ্যা ধরে নিতে পারি। যেমন ধরো 3, 4, p এর পরিবর্তে যদি 3, q এর পরিবর্তে যদি 4 ব্যবহার করি, তাহলে 5q দ্বারা বোঝাবে, যেহেতু q এর পরিবর্তে 4 আমি পূর্বেই বলেছি, তাহলে 5 গুণন 4 হচ্ছে 4 5 20, অর্থাৎ সংখ্যাটি 5q দ্বারা বোঝাবে 20 বা 20। আর p স্কয়ার বাই q দ্বারা বোঝাবে, যেহেতু p এর দ্বারা আমি 3 p কে আমি 3 p সমান 3 ধরেছি এবং q সমান 4 ধরেছি, তাহলে 3 স্কয়ার মানে 9 আর q এর পরিবর্তে 4, তাহলে 9/4 অর্থাৎ 9 কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে দশমিক যুক্ত ভগ্নাংশ পাবো, যে সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়। তাহলে কিন্তু স্পষ্ট হয়ে গেল 5q, অর্থাৎ 5q পেলাম 20 একটি 20 একটি পূর্ণ সংখ্যা, আর p স্কয়ার বাই q এর পরিবর্তে পেলাম 9/4 যা একটি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয় সংখ্যাটি। তাহলে কিন্তু স্পষ্ট হয়ে গেল 5q আর p স্কয়ার বাই q সমান নয়। আমি অবশ্য এখানে কারণ হিসেবে বলেছি p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং q is greater than 1। যাই হোক, তো আমরা এই ব্যাখ্যাটিকে আমরা এভাবে বলতে পারি, অতএব 5q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। অর্থাৎ 5q is not equal to p স্কয়ার বাই q। অতএব √5 কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ √5 is not equal to 5/q। অতএব √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত।
এবার চলে আসি 23 নং প্রশ্নে। 23 নং প্রশ্নে বলা আছে সরল করো। কতে দেওয়া আছে এরকম একটি ভগ্নাংশের সরল, খতে দেওয়া আছে এরকম একটি রাশি। তো প্রথমে আমরা ক এর সমাধান করি। কতে দেওয়া আছে 0.3 গুণন 0.8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ ভাগ 0.5 গুণন 0.1 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ প্লাস 0.35 পনপনিক ভাগ 0.008 পনপনিক। তো প্রথমে আমরা দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিব, তারপরে স্বাভাবিক সরলের মতো করে সরল করলেই হয়ে যাবে। প্রথমে আমরা এই প্রত্যেকটি দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি, অর্থাৎ 0.3 কে আমরা 3/9, অর্থাৎ দশমিক বিন্দুর পর একটি অঙ্কের উপর পৌনঃপুনিক থাকলে একটি 9, দুইটি অঙ্কের উপর পৌনঃপুনিক থাকলে দুইটি 9 এবং তিনটি পৌনঃপুনিক থাকলে তিনটি 9 আমরা ব্যবহার করি। এখানে যেহেতু একটি অঙ্কের উপর দশমিক বিন্দুর পর একটি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এই জন্য একটি 9, আর দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক সরিয়ে লবের জায়গায় আমরা 3 লিখেছি। একইভাবে এই ভগ্নাংশটিকেও এখানে অবশ্য একটু ব্যতিক্রম আছে, অর্থাৎ প্রথমে আমরা দশমিক এবং পৌনঃপুনিক সরিয়ে পূর্ব সংখ্যাটিকে লবের ক্ষেত্রে লিখেছি 83, তার থেকে বিয়োগ করেছি, অর্থাৎ দশমিক বিন্দুর পর যেহেতু 8 এর মাথায় পৌনঃপুনিক নাই, আমরা তাই 8 সংখ্যাটি বিয়োগ করে দিয়েছি। আর হরের ক্ষেত্রে যেহেতু দশমিক বিন্দুর একটি অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এর জন্য একটি 9, আর দশমিক বিন্দুর পর যেহেতু একটি অঙ্কে পৌনঃপুনিক নাই, তার জন্য একটি 0 ব্যবহার করেছি। এইভাবেই এই ভগ্নাংশ দুটোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। তারপরে ভাগ দিয়ে ঠিক একইভাবে এই ভগ্নাংশগুলোকেও, যেমন এটির মাথায় যদিও পৌনঃপুনিক নাই, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি, অর্থাৎ দশমিক বিন্দু সরিয়ে লবের ক্ষেত্রে লবের জায়গায় 5 এবং হরের ক্ষেত্রে দশমিক বিন্দুর জন্য 1, যেহেতু দশমিক বিন্দুর পর একটি অঙ্ক আছে এর জন্য একটি 0, আর পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশটিকে আবার এইভাবে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। বাদবাকি ভগ্নাংশগুলো একই নিয়মে করেছি। তারপর আমরা প্রথম বন্ধনীর কাজ করেছি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করার চেষ্টা করেছি। এখানে যেহেতু বিয়োগ আছে, বিয়োগটি আগে করে নিয়েছি, তারপরের লাইনে আমি প্রথম বন্ধনীর কাজ শেষ করেছি। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু কোনো বিয়োগ বা যোগ বাড়তি কোনো কাজ নাই, আমরা এই জন্য ফার্স্ট বন্ধনীর কাজ করে আমরা পেয়েছি, অর্থাৎ সরাসরি লব দুটোকে গুণ করেছি আর হর দুটোকে গুণ করেছি। লব দুটো গুণ করলে 5 আর 1 গুণ করলে 5, আর হর দুটো 10 আর 9 গুণ করলে হয় 90। তারপরে দেওয়া আছে প্লাস, অর্থাৎ 35 থেকে 3 বিয়োগ করলে হয় 32, আর নিচে 90 ভাগ 8 থেকে 0 বিয়োগ করলে 8, আর নিচে হরে দেওয়া আছে 90। এরপর আমরা এই দুটো ভগ্নাংশের কাজ করেছি, এই দুটোকে সরাসরি গুণ আকারে আমি লিখে নিয়েছি, অর্থাৎ এখানে দুটো ভগ্নাংশকে গুণ করে আমরা একটি ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করেছি। অর্থাৎ যদি আমি গুণ করি নাই, কিন্তু একটি দাগের উপর লব, অর্থাৎ দুটো সংখ্যাকে গুণ করে প্রকাশ করেছি, এবং হরের ক্ষেত্রে 9 আর 90 গুণ করে প্রকাশ করছি, এটিকে একটি ভগ্নাংশ বলা চলে। তারপরে এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দিয়েছি, অর্থাৎ লবের 5 কে হরে অর্থাৎ নিচে বসেছি, আর হরকে আমরা উপরে অর্থাৎ লবের জায়গায় লিখেছি। আর বাদ বাকিগুলো ওই একই নিয়মে, এখানে যেহেতু ভাগ চিহ্ন ছিল, গুণ চিহ্ন দিয়ে আমরা এই ভগ্নাংশটিকে উল্টিয়ে দিয়েছি। পরে হিসাব করলে দাঁড়ায় এই তিনটি, অর্থাৎ এই ভগ্নাংশগুলো হিসাব করলে দাঁড়ায় 5, আর এই ভগ্নাংশগুলো হিসাব করলে দাঁড়ায় 4। যেহেতু মাঝখানে যোগ আছে, তাহলে 5 যোগ 4 = 9। এটি হচ্ছে আনসার। এবার চলে আসি খ নং প্রশ্নে। খ নং প্রশ্নেও দশমিক যুক্ত ভগ্নাংশ আছে, শুধুমাত্র একটি অঙ্কে এখানে পৌনঃপুনিক দেওয়া আছে। তো আমরা এই ক্ষেত্রে হিসাবটি সহজ করার জন্য
আমরা দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ না করে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ দশমিক ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে দশমিক ভগ্নাংশেই রেখে দিয়েছি। তারপর ভাগ চিহ্ন দিয়ে এখানেও প্রথম বন্ধনীর কাজ ক্যালকুলেটরের সাহায্যে করেছি। এটিকে হুবহু যা আছে তাই লিখেছি, অর্থাৎ এখানে আমি এই প্রথম বন্ধনীর কাজ করে পেলাম এই ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের প্রথম বন্ধনীর কাজ করে পেলাম এই ভগ্নাংশটি, আর এই ভগ্নাংশটি আমি সরাসরি লিখেছি। তারপর ভাগ দিয়ে এখানেও দশমিক ভগ্নাংশ আছে, এই দুটোকে আমরা গুণ করে এইটা পেয়েছি। আর এই ক্ষেত্রে যেহেতু পৌনঃপুনিক আছে, আমি এই ক্ষেত্রে দুটো ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি, যা ক এর মতো করে। আর ব্র্যাকেটের বাইরে গুণ চিহ্ন দিয়ে 0.5 দেওয়া আছে, যেহেতু এখানে পৌনঃপুনিক নাই, এই জন্য আমি এই সংখ্যাটিকে আমি ওইভাবেই রেখে দিয়েছি। এখন বলতে পারো এই দুটো ভগ্নাংশে কেন আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম? কারণ এই দুটো ভগ্নাংশ যেহেতু প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ এবং গুণ আকারে আছে ব্র্যাকেটের ভিতরে, এবং এই দুটোর মধ্যে একটি পৌনঃপুনিক ভগ্নাংশ। এই পৌনঃপুনিক ভগ্নাংশকে যেহেতু সামান্য ভগ্নাংশে প্রকাশ করেছি, আমার হিসাব করার সুবিধার্থে এইটার সাথে যে ভগ্নাংশটি গুণ দেওয়া আছে আমি সেটিকেও সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। ফলে আমার হিসাব করতে অর্থাৎ সরল করতে সহজ হবে। তো এরপরে পরের লাইনে দেখি। পরের লাইনে আমি এখানে 3.135 যা আছে তাই লিখেছি, ভাগ চিহ্ন দিয়ে এইখানে সেকেন্ড বন্ধনীর ভিতরে গুণ আকারে দুটো ভগ্নাংশ আছে, এই দুটোকে গুণ করলে আমরা পাবো 3.135। তাহলে এখন দুটো দশমিক ভগ্নাংশ একই হয়ে গেছে, এটি যেহেতু থার্ড ব্র্যাকেট বন্ধনীর মধ্যে আবদ্ধ আছে। এরপরে ভাগ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটি হুবহু আমি লিখে নিয়েছি, আর এখানে হিসাব করে যা পাওয়া যায় তাই আমি এখানে বসিয়ে দিয়েছি, গুণ দিয়ে 0.5 লিখেছি। তারপরের লাইনে দেখা যায় 3.135 কে যদি 3.135 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে 1। এই ভাগটিকে আমি এখানে ভাগ দিয়েছি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করার আগে এখানে প্রথম বন্ধনীর ভিতরে দুটো ভগ্নাংশ গুণ আকারে আছে, আমি এই দুটোকে কাটাকাটি করে ছোট করে নিয়েছি, অর্থাৎ কাটাকাটি করলে দেখা যায় এই দুটো ভগ্নাংশের ফল দাঁড়ায় 16, আর তারপরে গুণ দেওয়া আছে 0.5, আমি এটাকে হুবহু লিখে নিয়েছি, আর এটা যা ছিল তাই লিখে নিয়েছি। এরপরে লাইনে 1 হুবহু লিখেছি, তারপরে ভাগ চিহ্ন দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে তিনটি সংখ্যা আছে এটিকে গুণ করলে আমরা 0.2 পাবো। তারপর 1 কে 0.2 দ্বারা ভাগ করলে আমরা 5 পাবো। এই 5 হচ্ছে এই সরলটির আনসার। তো সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আহ্বান রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।